আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সুইট হোমের সিজন 3 এর এপিসোড 4 এর গল্প শুনব। গত এপিসোডে আমরা দেখেছিলাম তার পাওয়ার দিয়ে মাটি দিয়ে একটা বড় মনস্টার বানিয়ে ফেলেছিল। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেই বড় মনস্টারের কারণে আশেপাশের সব মনস্টাররা আসতে শুরু করেছিল। তখন আমরা দেখতে পাই সেই চশমা পরা ছেলেটি অর্থাৎ MH4 সকল মনস্টারদের উপর অ্যাটাক করছিল। তখন হিয়ংসুর মনস্টার ইউনকে বাঁচাতে তার কাছে যাচ্ছিল, কিন্তু সে ভাবছিল যে সে কেন তাকে বাঁচাতে যাচ্ছে। আসলে যদি হিয়ংসুর মনস্টার চাইতো তাহলে সে কখনো ইউনকে হেল্প করতো না, কিন্তু তবুও সে ইউনের হেল্প করতে চলে যায়। তখনই আমরা দেখতে পাই MH4 সব মনস্টারদের খাচ্ছিল। তখনই ইউন তার সামনে সিজন 1 এর সেই বড় হাল্কের মতো মনস্টারটাকে দেখতে পায়, যাকে সবাই মারার অনেক চেষ্টা করলেও সে একদমই মরে না। তখন হিয়ংসু সেই মনস্টারের সাথে ফাইটিং করতে থাকে, যদিও তাকে সেই মনস্টারের তুলনায় অনেক ছোট দেখাচ্ছিল, কিন্তু তবুও সে তার উইংস দিয়ে সেই মনস্টারটাকে অনেক খারাপভাবে মারে। তখন ইউন এসব টাওয়ার থেকে ঝুলে ঝুলে দেখছিল। তখন সেই চশমা পরা ছেলেটিও তাকে দেখছিল আর ভাবছিল যে তার মতো সে একজনকে পেয়ে গেছে, মানে তার মতো একটা ফ্রেন্ড পেয়ে গেছে। কিন্তু আসলে তো সে ইউনকে বাঁচাচ্ছিল। কিন্তু MH4 অর্থাৎ সেই চশমা পরা ছেলেটির মনে হয় যে সে তার ফ্রেন্ড হয়ে যাবে। তারপর হিয়ংসু সেই বড় মনস্টারটাকে তার উইংস দিয়ে পুরো ভর্তা বানিয়ে দেয়। তখন চশমা পরা ছেলেটি তার কাছে আসে এবং তার সাথে ফ্রেন্ডশিপ হ্যান্ডশেক করতে চায়, কিন্তু সে তো এই টাইপের মনস্টারকে অনেক হেট করত, কারণ লাস্ট সিজনে MH1, 2, 3 এরা সবাই হিয়ংসুকে পাথর বানিয়ে দিয়েছিল, তাই তখন থেকে হিয়ংসু তাদের হেট করে। তখন সে তার উইংস দিয়ে তার হাতই কেটে ফেলে। তখন হিয়ংসু তাকে বলে, ওয়াও, তুমি এত সুন্দর চেহারাকে ভুলে গেছো, তুমি কিভাবে এত সুন্দর চেহারাকে ভুলতে পারো। তখন সেই চশমা পরা ছেলেটির মনে পড়ে যে এটা তো হিয়ংসু, স্যানওয়াকের অনেক বড় এনিমি। তখন হিয়ংসু ভেবে ফেলে সে তো স্যানওয়াককে মেরেই ছাড়বে। যদিও হিয়ংসু মনস্টারের কন্ট্রোলে, কিন্তু তার মনস্টারও ভাবতো যে সে এই স্পেশাল ইনফ্যাক্টিদের মেরে ফেলবে। তখন সে MH4কে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে যে তার মালিক কোথায়, মানে স্যানওয়াক কোথায়। তখন সেই চশমা পরা ছেলেটি তাকে ভয়ে বলে দেয় যে স্যানওয়াক স্টেডিয়ামে আছে, ও খুব তাড়াতাড়ি একটা বডি এক্সচেঞ্জ করবে, আর ও সেটা পেয়ে গিয়েছে। তখন হিয়ংসু বুঝে গিয়েছিল যে এই বডিটা আর কারো না, এটা ইয়ের। তখন হিয়ংসু MH4কে বলে, চলো তাহলে তোমাকে স্টেডিয়ামে নিয়ে যাই। এই সিনটা অনেক ফানি ছিল। যাই হোক, তখন ইউন ভাবতে থাকে হিয়ংসু তো পুরোপুরি মনস্টারে কনভার্ট হয়ে গিয়েছে, হয়তো সে আর কখনো তাকে মানুষে কনভার্ট করতে পারবে না। এরপর আমরা স্যানওয়াককে দেখতে পাই যে ইয়ের সাথে অনেক খুশি খুশি স্টেডিয়ামে যাচ্ছিল। এরপরে আমরা হিয়ংসুকে দেখতে পাই, সে তো সেই চশমা পরা ছেলেটিকে মারতেই থাকে, মারতে মারতে তার অবস্থা খারাপ করে দেয়, আর মনে হয় সে লাস্ট সিজন পর্যন্ত তাকে মারতেই থাকবে। তখন সেই ছেলেটি তার কাছে ভিক্ষা চায় যে প্লিজ আমাকে একেবারে মেরে ফেলো। তখন হিয়ংসু বলে, ওয়েট করো, এত মরা জলদি কেন তোমার। তখন আমরা জানতে পারি এই মনস্টারটির কাছে একটি লিকুইড পাওয়ার আছে, সে যে কোনো কিছুকে লিকুইড বানাতে পারে। পরের সিনে আমরা স্যানওয়াককে দেখতে পাই, সে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিল আর সব সোলজাররা ইনফরমেশন পেয়ে যায়। তখন আমরা MH3কে দেখতে পাই, সে তখন সেখানে পাহারা দিচ্ছিল। তখন সেখানে স্যানওয়াকের গাড়ি আসে, আর তখনই সেখানে 3 জন লোকও এসে পড়ে। তারা আসলে নিউ হিউম্যান ছিল, তারা স্টেডিয়ামে থাকা মানুষদের সাথে দেখা করতে এসেছিল। তখন MH2 বলে, আমি না তোমাদের এখানে আসতে মানা করেছিলাম। তখন তারা বলে, আমরা কারো ক্ষতি করব না, আমরা শুধু তাদের সাথে দেখা করেই চলে যাব। কিন্তু স্যানওয়াক 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় না এবং সে সবার সামনে তাদের মেরে ফেলে। এখন কাহিনী শুরু হয় নিউ হিউম্যানদের। এরা কারা, এরা কি করে, এরা কোথা থেকে এসেছে, এদের কিভাবে জন্ম হয়, এসব কিছু ধীরে ধীরে জানা যাবে। কিন্তু সার্জেন্ট থাক এ বিষয়ে কিছুই জানতো না যে নিউ হিউম্যান কারা। তখন স্যানওয়াক ইকে নিয়ে ভিতরে যাচ্ছিল আর ইকিয়ং তাদের দেখছিল, আর ইয়েরও ফিল হচ্ছিল যে তার মা আশেপাশেই আছে। তখন স্যানওয়াক ইকে জিজ্ঞেস করে যে তার কি লাগবে। তখন সে বলে, আমি সেই বাচ্চাদের সাথে খেলতে চাই। এরপর সে সেই 2 জন বাচ্চার কাছে চলে যায় যারা কিমের বল নিয়েছিল।
তখন সে তাদের কাছ থেকে বল চাইলে সেখানে যে বড় ভাইটা ছিল সে জানতো যে সে স্যান্ডওয়াকের মেয়ে, হয়তো সে মনস্টারও হতে পারে। তাই সে তার ছোট ভাইয়ের কাছ থেকে বল নিয়ে তাকে দিয়ে দেয়। তাদের কাছ থেকে গ্লাভস চাইলে তারা সেটাও তাকে দিয়ে দেয়। তখন সেখান থেকে চলে যায়। তার সে পুরানো বিহেভিয়ার আবারও ফিরে আসছিল, যা তার আগে ছিল। মানে এখন সবাই আগের মতো তাকে ভয় পাচ্ছিল। তখন সেখানে ইকিয়ং এসে পড়ে এবং কে সাইডে টেনে নিয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে, আর দুজন অনেক কান্না করে। তখন তারা দুজন কথা বলে। তখন বলে, আপনি আবারও মানুষ হয়ে গিয়েছেন? তখন ইকিয়ং বলে, কেন, আমি মানুষ হয়ে গিয়েছি এটা তোমার ভালো লাগেনি? তখন বলে, না না, এমন কিছু না, আসলে আপনি তখন আমাকে হেট করতেন, আর আপনি যেন আমাকে কখনো হেট না করেন তাই আমি আপনাকে মনস্টার বানিয়েছিলাম। তখনই ইকিয়ং তাকে জড়িয়ে ধরে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল না যে সে তার মেয়েকে এতটা পছন্দ করে। সে শুধু তাকে মানুষদের থেকে দূর করতে চাচ্ছিল, কারণ সে তো অনেক বড় মনস্টার। সে যদি এত মানুষের মধ্যে থাকে তাহলে অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে। তাই সে কে বোঝাতে থাকে যে তাকে আরেকটা চান্স দিতে, তারা দুজন এখান থেকে দূরে চলে যাবে। কিন্তু তখনও অনেক কনফিউজ ছিল যে সে কি তার মায়ের সাথে যাবে নাকি এখানেই থাকবে। তখন সে তাকে আরও বলে যে তার বাবা তাকে নিতে এসেছে, তাই সে শিওর না যে সে তার মায়ের সাথে যাবে কি না। তখন ইকিয়ং বলে, আমি তোমাকে ফোর্স করব না, কিন্তু ভেবে দেখো, তোমাকে আমিই বেশি পছন্দ করি, আর যদি তোমার জবাব না হয় তাহলে আমার কোনো প্রবলেম নেই, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। তখন যাওয়ার সময় তাকে একটা প্রশ্ন করে, সবারই একটা নাম থাকে, আপনি কি আমার কোনো নাম রেখেছিলেন? তখন ইকিয়ং অনেক কনফিউজ হয়ে যায়। কোথাও না কোথাও তার মায়ের সাথে যেতে চাচ্ছিল। সে পিছনে ঘুরে তাকায়, কিন্তু তখন সে চলে যায়। তখন আমরা MH3 দেখতে পাই। সে তাদের ডেড বডি নিয়ে একটা জেলের মধ্যে বন্দি করে রেখে দেয়। তখন MH2 সার্জেন্ট থাককে বলে, আমরা না তোমাকে বাইরে বের হতে মানা করেছিলাম, তুমি কেন বাইরে বের হয়েছো? এর জন্য তোমাকে শাস্তিটা পেতেই হবে। তখন তারা MH3 বলে তাদেরকে মেরে ফেলার জন্য। তখন MH3 তাকে মারতেই যাবে, তখন সার্জেন্ট থাক তাকে আটকিয়ে বলে যে আমার মধ্যেও সিমটম এসে পড়েছে। তখন আমরা দেখতে পাই তার হাত কাটার সাথে সাথে আবারও নর্মাল হয়ে যায়। তখন MH2 বলে, সেখানে তোমার মতো ড্রেস পরা আর 4 জন লোক এসেছিল, তাদের তো পুরাই অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তুমি তাদের সেখানে পাঠিয়েছিলে কেন? তখন সার্জেন্ট থাক জানতে পারে যে যারা ল্যাবে গিয়েছিল তারা কেউই আর বেঁচে নেই। তখন তাদের সাথে থাকা সেই সার্জেন্টটি সবাইকে বলে দেয়, আমাদের সিনিয়র সার্জেন্টের উপরেও মনস্টারের সিমটম দেখা গিয়েছে, কিন্তু এরপরেও আমরা তার কথাই মানব। এরপর সার্জেন্ট থাক ল্যাবে চলে যায় আর ডক্টর লিমকে বের করে ফেলে, কেননা সে খুব দ্রুতই মনস্টার হয়ে যাবে। তখন থাক তাকে জিজ্ঞেস করে, তুমি কি সেই রাস্তা খুঁজে পেয়েছো যেভাবে তুমি আমাকে স্পেশাল ইনফেক্টি বানাবে? তখন ডক্টর লিম বলে, না, আমি এখনো সেই রাস্তা খুঁজে পাইনি, কিন্তু যাই করব তার আগে যে কোনো একটা মনস্টারকে কেটে দেখতে হবে তার ভিতরে কি আছে। তখন সার্জেন্ট থাক বলে, এর মানে আমি সেই মনস্টারদের সাথে ফাইটিং করব এবং তোমার জন্য তাদের নিয়ে আসবো যেন তুমি আমাকে স্পেশাল ইনফেক্টি বানাতে পারো। তখন ডক্টর লিম বলে, হ্যাঁ অবশ্যই, এটা তো তোমাকে করতেই হবে। তখন ডক্টর লিম সেই সুটকেসটা উপরে উঠিয়ে রাখে, যেটার ভিতরে সেই ক্রিয়েচারের কিছু অংশ নিয়ে এসেছিল। মানে ডক্টর লিম এটা জানতে চাচ্ছিল যে এই ক্রিয়েচারের মিস্ট্রি কি হতে পারে। সিন শিফট হয় সার্জেন্ট কিমের কাছে। সে এখনও চার্চের ভিতরে ছিল, রাত থেকে সকাল হয়ে গিয়েছিল এবং তার হাতে এখনও পিস্তল ছিল। তখন আমরা দেখতে পাই কালকে রাতে যে ক্রিয়েচারে পরিণত হয়েছিল সে এখন নিচে নেমে এসেছে। তখন সেখানে এন্ট্রি হয় ইউনের ভাইয়ের, যাকে সে কন্টিনিউয়াসলি খুঁজে যাচ্ছিল। ফার্স্ট সিজনে আমরা দেখেছিলাম সে তো মরে গিয়েছিল এবং সেকেন্ড সিজনে আমরা তাকে দেখিনি। আমরা শুধু লাস্ট বার দেখেছিলাম যে ইউনিয়ক একটি ক্রিয়েচারের ভিতরে চলে গিয়েছিল। ও কি মনস্টার হয়েছে নাকি হয়নি সেটা আমরা পরেই জানতে পারবো। তো যাই হোক, তখন সার্জেন্ট কিম তার দিকে গান পয়েন্ট করে, কিন্তু সে তাকে শ্যুট করে না। তখন ইউনিয়ক বলে, তুমি বুদ্ধিমান যে তুমি স্টপ হয়ে গিয়েছো, কারণ মানুষ আমার কথা শুনে না এবং বাইরে যাওয়ার চক্করে মরে যায়। তখন সার্জেন্ট কিম তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কি মনস্টার নাকি তুমি সকল মনস্টারকে কন্ট্রোল করো?
মনস্টাররা তোমার উপর অ্যাটাক করছে না কেন? তখন সে বলে, আমি নিউ হিউম্যান, আমি মনস্টারও না এবং আমি মনস্টারকে কন্ট্রোলও করি না। আমি শুধু মনস্টারকে বুঝতে পারি, তাদের সাথে কথা বলতে পারি। তাই মনস্টাররা নিউ হিউম্যানের উপর অ্যাটাক করে না। তখন সে পিস্তল নিচে রাখে, কিন্তু সে তাও চিন্তা করছিল যে সে ক্ষতিকর কিনা। তখন ইউনিয়ক তার সাথে ফ্রেন্ডশিপ করে এবং তাকে কিছু খাবার দেয়। সার্জেন্ট কিমও তার পিস্তল নিচে রেখে দেয়, কারণ সে একজন মানুষ, সে এখনো মনস্টার হয়নি। সে তার সাথে কমিউনিকেট করতে পারছে। আর সেখানে যা যা কাজের জিনিস ছিল তারা সবকিছু নিয়ে নেয়। তখন সার্জেন্ট কিম জেনে গিয়েছিল এই ক্রিয়েচার কি, তাই সে তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ইউনিয়ক বলে, কোনো মনস্টার তৈরি হওয়ার আগে লাস্ট প্রসেসটাই ক্রিয়েচার। এই ক্রিয়েচার থেকে মানুষ আবার নতুন করে জন্ম হয়, একদম নিউ হিউম্যানের মতো। পরের সিনে আমরা দেখতে পাই স্যানওয়াক যাদের মেরেছিল তাদের কেটে জেলখানায় রাখা হয়েছিল, আর তারাও ক্রিয়েচারে পরিণত হয়ে গিয়েছিল। তারা তাদের ক্রিয়েচারের মধ্যে জীবন করেছিল। তারা অমর, তাদের কেউই মারতে পারবে না। তাদের যদি কেউ মারে তাহলে তারা আবারও জীবিত হয়ে যাবে। সার্জেন্ট থাক এটা জানার জন্যই স্যানওয়াকের সাথে ঘুরছিল এবং তাকে জিজ্ঞেস করে, এসব কি? তখন স্যানওয়াক বলে, এরা মনস্টারের এনিমি। মনস্টার এবং স্পেশাল ইনফেক্টেডের সাথে নিউ হিউম্যানের একদমই মিলে না। ওরা তাদের মতো মানুষদের খুঁজছিল এবং তাদের সাথে রাখছিল। অর্থাৎ ইউনিয়ক তার মতোই মানুষদের খুঁজছিল এবং সে খুঁজতে খুঁজতে ল্যাবেও এসে পড়েছিল, কারণ সেখানে অনেকগুলো ক্রিয়েচার ছিল, আমরা দেখেছিলাম। আর আমরা এটাও জানতে পারি যে স্যানওয়াক ইউনিয়ককে মেরেছিল। এর মানে সার্জেন্ট কিম যাকে তার সাথে চার্চে নিয়ে এসেছিল সেই আসলে ইউনিয়ক ছিল। সে ল্যাবের মধ্যে একটু বেশি ইনজুর হয়ে গিয়েছিল। স্যানওয়াকও এই কথা জানতো যে তারা বারবার জীবিত হচ্ছিল। নিউ হিউম্যান কখনোই মরতে পারে না। তখন সার্জেন্ট থাক বুঝতে পারে মনস্টার হওয়ার লাস্ট স্টেজ মানে অমর হওয়া। তখন স্যানওয়াকের একটু ডাউট হয় যে নিউ হিউম্যানরা এখানে কেন এসেছে। নিউ হিউম্যান তো সেখানেই যায় যেখানে তারা তাদের মতো মানুষ পায়। তখন সার্জেন্ট থাক ভাবে হয়তো এই নিউ হিউম্যান চিফের ছেলেকেই নিতে এসেছিল, কারণ সে একটা ক্রিয়েচারে পরিণত হয়েছিল। কিন্তু সে সাথে সাথে আবার ভাবে, না এটা কেন হবে, আমি তো তাকে একবারই দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে স্যানওয়াক এই নিউ হিউম্যানদের কিভাবে মারবে। অপরদিকে আমরা দেখি ইউনিয়ক সার্জেন্ট কিমকে বলছিল নিউ হিউম্যানদের মারার একটাই পদ্ধতি, সেটা হলো তারা ক্রিয়েচারে থাকা অবস্থায় তাদেরকে টাচ করা। তারা ক্রিয়েচার থাকা অবস্থায় তাদেরকে একটু টাচ করলেই তারা প্রায় অলমোস্ট মরে যায়। স্যানওয়াকও সবসময় এমনই করতো, যে কোনো ক্রিয়েচার দেখলেই তাকে সাথে সাথে মেরে ফেলতো। সার্জেন্ট কিম তাকে জিজ্ঞেস করে যে তারা তোমাকে কেন বাঁচিয়ে রেখেছে। তখন ইউনিয়ক বলে, কারণ তারা অবশ্যই এটা জানতে চাইছে যে আমরা কোথায় আছি। তখন সার্জেন্ট কিম জিজ্ঞেস করে, তুমি বারবার আমরা কেন বলছো? তখন ইউনিয়ক বলে, কারণ বাইরে যারা মনস্টার আছে তারা অবশ্যই নিউ হিউম্যানে পরিণত হয়ে গিয়েছে, মানে বাইরে পুরো একটা নতুন দুনিয়া তৈরি হয়ে গিয়েছে। হয়তো ইউনিয়ক সকল নিউ হিউম্যানদের থেকে সবচেয়ে স্ট্রং, তাই সে স্যানওয়াককে মারতে যাচ্ছিল। আর এজন্য সে সার্জেন্ট কিমের সাথে স্টেডিয়ামে যেতে চাচ্ছিল। তখন আমরা দেখতে পাই ইউনিয়কের কাছে তার ফ্যামিলির ছবি ছিল। এখন সে তাদের মনে করতে পারছে কি পারছে না সেটাও একটা মিস্ট্রি, কিন্তু সেই ছবিটা কন্টিনিউয়াসলি দেখতে থাকে। সিন শিফট হয় হানি আর ইয়ং এর কাছে। হানি ইয়ংকে জিজ্ঞেস করে যে তারা স্টেডিয়ামে গিয়ে কি করবে, যেখানে কি তার কোনো ফ্যামিলি থাকে। তখন ইয়ং বলে, সেখানে সব মানুষ আছে, আমার ফ্যামিলি না জানে আমার সাথে কতদিন ধরে নেই। হানি ইয়ংকে অনেক বেশি পছন্দ করত, তাই সে তাকে বলে, তুমি আমাকে প্রপোজ করছো তাই না, এই জন্য তুমি আমাকে তোমার সাথে রাখবে, তুমি আমাকে সেফ রাখতে চাও তাই না। তখন ইয়ং স্মাইল করে। তখনই সেখানে ইউন আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ডিপ্রেশনের মধ্যে ছিল, কারণ সে নিজের চোখে দেখেছে যে ইয়ংসু এখনো মনস্টার হয়ে আছে, সে মানুষ হচ্ছিল না, আর সে MH4কে অনেক খারাপভাবে মারছিল। এরপর আমরা হিয়ংসুকে দেখতে পাই, সে MH4কে অনেক খারাপভাবে মারছিল এবং সিঁড়ি দিয়ে ঘষতে ঘষতে উপরে নিয়ে আসছিল, কিন্তু MH4ও কম কিছু ছিল না। সে তাকে বলে, তুমি এখন স্যানওয়াকের কাছে যাও না, সে তোমাকে আরো খারাপভাবে ভর্তা বানাবে। কারণ লাস্ট টাইমে ইয়ংসু স্যানওয়াকের কাছে অনেক খারাপভাবে অপদস্থ হয়েছিল।
তখন হিয়নসুও চুপ করে বসে থাকে না। সে বলে, তুমি আমাকে স্যানওকের ভয় দেখাচ্ছ? তোমার তো আজকে খবর আছে। এরপর সে তাকে আরো খারাপভাবে মারতে থাকে। পরের সিনে আমরা আবারও ইউনকে দেখতে পাই। সে ইয়ং আর হানিকে বলছিল, আমি মনে হয় ইয়ংসুকে সবসময়ের জন্য হারিয়ে ফেলেছি, আমাকে ওকে খুঁজতে যেতে হবে। আর ও দাঁড়িয়ে পড়ে, আর ওর মনে পড়ে ইয়ংসু স্যানওককে মারতে চাচ্ছিল। তাই সে স্টেডিয়ামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর ইয়ং এবং হানিও তার পিছে পিছে যায়। এর পরের সিনে সে চশমা পরা ছেলেটি ইয়ংসুকে বলে, তোমার মানুষদের সেভ করা উচিত ছিল, তোমাকে এটা আগেও বোঝানো হয়েছিল, কিন্তু তুমি মানুষদের হেল্প করতেই চাও না, তুমি কি টাইপের মনস্টার। তখন ইয়ংসু বলে, এক মিনিট, মানুষকে তো আমিও হেট করি, কিন্তু আমি যাকে হেল্প করছি তুমি জানো সে কে? সে হচ্ছে হিয়নসু। মানে হিয়নসুর ভিতরে থাকা মনস্টারই হিয়নসুকে প্রোটেক্ট করতে চাচ্ছিল। মানে হিয়নসু অনেক ভালো মানুষ ছিল, আর এটা তার ভিতরে থাকা মনস্টারও জানতো। আর তখন MH4 একটু চালাকি করে, সে তার পায়ের উপর লিকুইড ফেলে দেয় এবং সে তার উইংস নিয়ে সেখানেই আটকে পড়ে। আর ততক্ষণে MH4 সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সার্জেন্ট কিম তার স্কিলগুলো ঠিক করছিল। তখন সেখানে ইউনিয়ক আসে এবং সেই ছুরিটিকে একদম ঠিকভাবে টার্গেট করে। তখন ইউনিয়ক বলে, আমি শুধু একবার দেখেছি আর শিখে ফেলেছি। তখন সার্জেন্ট কিম বলে, তুমি এসব স্কিল শিখে কি করবে? তখন ইউনিয়ক বলে, আমি এসব স্কিল শিখে কিছুই করব না, আমি শুধু আমার ফ্রেন্ডদের খুঁজবো যেন আমরা একসাথে থাকতে পারি এবং সেফ থাকতে পারি। তখন সার্জেন্ট কিম তাকে জিজ্ঞেস করে, তোমার কি তোমার পুরানো জীবনের কাহিনী মনে আছে? তখন আমরা জানতে পারি ইউনিয়ক তার পুরানো স্মৃতিগুলো মনে রেখেছিল, কিন্তু সে সেগুলো মনে রাখতে চাচ্ছিল না, সে তার ইমোশনগুলো ভুলে যেতে চাচ্ছিল। পরের সিনে আমরা স্টেডিয়াম দেখতে পাই। কিম তার ফ্রেন্ডকে খুঁজছিল। তখন আমরা ইকে দেখতে পাই, সে একটা ডলের সাথে বসে কথা বলছিল, কারণ তার তো কোনো ফ্রেন্ড ছিল না। সে তাকে বলছিল যে আমি ভেবেছিলাম আমার মা আমাকে পছন্দ করে না, কিন্তু আসলে এমনটা না, আমার মা আমাকে নিতে স্টেডিয়ামে এসেছিল। তো আমি কি আমার মায়ের সাথে চলে যাব? যদি আমি চলে যাই তাহলে আমি কি কখনো হিয়নসুকে দেখতে পারবো না? তখন এসব কথা পিছন থেকে কিম শুনে ফেলে এবং তাকে বলে, তুমি কি এখান থেকে চলে যাচ্ছ? তখন ই বলে, আমি জানি না, আমি শিওর না যে আমি তার সাথে যাব কি না। তখন কিম বলে, তুমি তো জানো তুমি কত লাকি যে তোমার কাছে মা আছে। আমরা ফার্স্ট সিজনে দেখেছিলাম যে কিমের মা বাবা মরে গিয়েছিল এবং সেকেন্ড সিজনে তার বোনও মারা গিয়েছিল। তখন সে তাকে বলে, তুমি তো অনেক লাকি, তুমি তোমার মায়ের সাথে চলে যাও। তখন কিম তার সামনে আসে এবং ইকে বলটা দেয়। আসলে ই তাকে সেই বলটা গিফটের মাধ্যমে ফেরত দিয়ে দিয়েছিল। তারপর সে তাকে বলে, তুমি জানো এই বলের মধ্যে কি আছে? তখন সে বলটা খুলে এবং আমরা দেখতে পাই সেখানে সেই ব্যাজটি ছিল যেটি তার বোনের কাছে ছিল। সিজন 1-এ সেই বৃদ্ধ লোকটি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই দুটি ব্যাজ দিয়েছিলেন, কিন্তু সিজন 2-তে তার বোন মারা যাওয়ার পর এই ব্যাজটি তার বলের মধ্যে রেখে দেয়। আর এখন সে এই ব্যাজটি ইকে দিয়ে দেয় তার বোন হিসেবে, আর বলে, আমি এই ব্যাজটা তোমাকে এজন্য দিচ্ছি কারণ আমরা যদি পরে কখনো দেখা করি তাহলে তুমি যেন আমাকে ভুলে না যাও। মানে ইয়ের ফাইনালি একটা ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই ই কিয়ং ইয়ের জন্য ওয়েট করছিল। তখনই সেখানে ই এসে পড়ে, আর ই কিয়ং তাড়াতাড়ি ইকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ই কিয়ং এর মেন উদ্দেশ্য ছিল ইকে মানুষের কাছ থেকে দূরে নিয়ে যাওয়া। তখন তারা একটা গুহার মধ্যে দিয়ে হাঁটতে থাকে, আর তখনই ই তাকে জিজ্ঞেস করে যে সে তার নাম কি রেখেছিল। সবার কাছে নিজের একটা নাম আছে, তো আমার নাম কি? তখন সে তাকে জড়িয়ে ধরে তার নামটা বলতেই চাচ্ছিল। তখন সেখানে স্যানওক এসে পড়ে, সে দুজনের উপর অ্যাটাক করতেই চাচ্ছিল। তখন সে ইকিয়ংকে বলে, তুমি আমাকে কিভাবে ভুলতে পারো? আমি পিয়ন। তখন ইকিয়ং বলে, পিয়ন তো মরে গিয়েছিল, তুমি পিয়ন না। তখন স্যানওক বলে, না আমিই পিয়ন, শুধু আমার বডি চেঞ্জ হয়ে গিয়েছে। তুমি তো আমাকে দেখেছিলে আমি কত খারাপ অবস্থায় ছিলাম, অবশেষে আমরা মিলে গিয়েছি, আমার কাছে আসো। কোথাও না কোথাও স্যানওক তাকে পাগল বানাতে চাচ্ছিল যে দেখো আমাদের একটা মেয়ে আছে। তখন ইকিয়ং তার সামনে পিয়নকে দেখতে থাকে। আসলে স্যানওক তাকে তার কথায় ফাঁসাচ্ছিল আর তাকে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। আর সে তাকে জড়িয়ে ধরে। তখনই ইকিয়ং এর হাত থেকে পিস্তল পড়ে যায়, কিন্তু এটাও ইকিয়ং এর একটা চাল ছিল।
সে তার চোখে ছুরি ঢুকিয়ে দেয়, কারণ সে জানতো স্যানবক একটা খারাপ মানুষ, সে শুধু ইয়ের বডি চায়। তখন সে ইকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তখন তো স্যানবক ইকিয়ংয়ের উপর অ্যাটাক করতে থাকে। তখন ই এসব দেখছিল যে তারা এভাবে ফাইটিং করছে কেন, কিন্তু সে তার মায়ের কথা শুনে এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখন স্যানবক তার হাত থেকে টেন্টিকলস বের করে ইকিয়ংয়ের উপর অ্যাটাক করে। ইকিয়ংয়ের কাছে একটা গানই ছিল এবং সেটা দিয়ে সে তাকে শুট করে দেয়, কিন্তু স্যানবক তখনও মরে না। তখন সে ইকিয়ংয়ের হাত কেটে ফেলে। তখন ইকিয়ং কান্না করছিল এবং ইকে পালাতে বলছিল। তখন স্যানবক তার টেন্টিকলস দিয়ে ইকে সামনে নিয়ে আসে। তখন স্যানবক বলে, তুমি একটা মাধ্যম ছিলে ইকে জন্ম দেওয়ার। তখন ইকিয়ং বলে, ও তোমার না, ও আমার মেয়ে। তখন ওর কাছে এখন আর একটাই বুলেট ছিল, যা দিয়ে সে স্যানবককে শুট করে ফেলে। তখন স্যানবক কিছুক্ষণের জন্য পিছনে চলে যায়। তখন ইকিয়ং ইকে বলে, আমি তোমার নাম রেখে, তোমার নাম হচ্ছে সিও ইসু। বেচারি ই তো একটা নাম পায়, কিন্তু এমন টাইমে পায় যখন তার মা অলমোস্ট মরে যাচ্ছিল। তখন স্যানবক সেখানে আসে এবং ইকিয়ং এর উপর অনেক খারাপভাবে অ্যাটাক করে এবং ইকিয়ং অ্যাটলিস্ট মরেই যায়। ই তাকে উঠানোর অনেক চেষ্টা করছিল, তাকে মনস্টার বানিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু সে তো আগে থেকে মনস্টার ছিল, আর মনস্টারকে মেরে ফেললে তো তাকে আর বাঁচানো সম্ভব না। ইকিয়ং মরার আগে স্যানবককে বলছিল যে তার বডি নিয়ে নেওয়ার জন্য, কিন্তু স্যানবকের তো এ বডি কোনো কাজেরই ছিল না, আর ইকিয়ং সেখানেই মরে যায়। আর এর মধ্যে দিয়েই আমাদের এপিসোড 4 এর গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আর পরের এপিসোডটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।